আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। ভাইদের চোখের মনি গল্পের 2 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। রাতের আধারটা আমাদের সবার কাছে অপরিচিত, কখনো ভালো তো কখনো মন্দ। কিন্তু অন্ধকার ছেয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীর মন্দ মানুষগুলোকে বেশি দেখা যায়, অনেক ভালো মানুষের মুখোশ পরা ব্যক্তিদের চেনা যায়। এই রাতের অন্ধকারে বিকৃত মস্তিষ্কর মানুষগুলোকে রাতের বেলায় তাদের বিকৃত হওয়ার রূপ দেখা যায়। আজ একটু বেশি দেরি হয়ে গেছে অথয়ের। টিউশনি করে বাড়ি ফিরতে ফিরতে এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। ও যেই পথ দিয়ে বাড়ি ফিরে সেটা অনেকটাই নির্জন। ঢাকার এই চিপাচাপা অলিগুলিগুলো মেয়েদের জন্য মোটেও নিরাপদ নয়। চারদিকে শুনশান। হাতে মায়ের ওষুধ, বাবা রিটায়ার্ড কয়েক বছর যাবৎ। মায়ের অসুস্থতা, বোনের পড়াশোনা, নিজের পড়ালেখা সব মিলিয়ে একটা মানসিক চাপে ছিল, যার কারণে শেষ পর্যন্ত টিউশনি করে সংসারের হাল ধরতে হলো। পাশাপাশি চলছে ওর অনার্স 3rd ইয়ারের পড়ালেখা। কয়েকটা টিউশনি করে ওথই, যার কারণে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু আজ রাত হয়ে গেছে। 2 দিনের টিউশনির সাথে এক করতে গিয়ে দেরি হয়ে গেল। ভয়ে ভয়ে হাঁটছে, হঠাৎ সামনে কিছু ছেলে দেখতে পেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এত রাতে একটা সুন্দরী মেয়ে দেখলে বকাটে ছেলেদের খুশি দেখে কে? অথয়ের পিছনে হলো 7-8টা ছেলে। পাশাপাশি বাজে কমেন্ট তো আছেই। একজন বলল, আরে রূপসী যাও কোথায়, আমাদের নিয়ে যাও। একা একটা সুন্দরী মেয়ে এত রাতে গেলে তো কেউ নজর দেবে। আরেকজন বলল, রেড কত ম্যাডাম? আরেকজন বলল, আমাদের সাথে একটু সময় দিয়ে যাও। আরেকজন বলল, আমরা তোমাকে একটু ভালোবাসতে চাই। কি বলো সুন্দরী? অথয় ওদের বাজে কথা শুনে ওদের দিকে চোখ পাকিয়ে তাকালো, কিন্তু মনে মনে ভীষণ ভয় পাচ্ছে। তবে সেটা ছেলেগুলোকে বুঝতে দিলে চলবে না। যদি কোনোভাবে আজ ওদের পাল্লায় পড়ে যায়, তাহলে নিশ্চয় নিজের মান সম্মান হারিয়ে বাসায় ফিরতে হবে। তাই মনে মনে আল্লাহকে ডাকছে। ওর চোখ পাকিয়ে তাকানো দেখে একটা ছেলে ভয় পাওয়ার অভিনয় করে বলল, ওরে বাবা, কিরকম করে তাকাচ্ছে দেখো, এমন করে তাকিও না শোনা, হার্ট অ্যাটাক করে বসবো তো। আরেকজন বলল, ফুলছুরি এত রাগো কেন? প্রতিদিন না হয় অন্য কোথাও সময় দাও, আজ না হয় আমাদেরকে একটু সময় দিলে। কথাগুলো বলে বিদঘুটি ভাবে হাসতে লাগলো ছেলেগুলো। অথয় আরো জোরে হাঁটতে লাগলো, কিন্তু ছেলেগুলো পিছন ছাড়েনি। আজ যেন পথ শেষ হচ্ছে না, ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। পিছনের দিকে তাকিয়ে দেখলো ছেলেগুলো অনেকটাই সামনে এসে পড়েছে। 2 হাত এগোতেই তাকে ধরে ফেলবে। তখনই সামনে শক্ত কিছুর সাথে বাড়ি খেলো। অথয় মনে মনে ভাবলো, এই মাঝ রাস্তায় পিলার কোথা থেকে এলো? সামান্য মাথা উঠিয়ে দেখলো, পিলার নয়, এটা তো একটা ছেলে। একটা ছেলের বুকের সাথে মাথা ঠেকে আছে। ছেলেটা আদিল। আদিলকে দেখে পেছনের ছেলেগুলো থেমে গেল। বকাটে ছেলেগুলোকে শুনে শুনে আদিল বলল, নীলাশা, কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর এই তোমার আসার সময় হলো? স্বামীর উপর রাগ করেছ ঠিক আছে, তাই বলে এত রাত করে ওষুধ আনতে হবে? এত ভালোবাসা আমায়? আমি যেই বললাম আমার সামান্য মাথা ব্যথা করছে, সেই তুমি রাত করে বের হয়ে গেলে। আমার উপর রাগ করলেও আমার খেয়াল রাখতে ভুলো না তুমি। আমার মাথা ব্যথা করছে তাই কি হয়েছে? আমাকে বলতে, আমি নিয়ে আসতাম। একটা কথা যদি শুনতে তুমি, সবসময় শুধু বেশি বোঝো। দাও ওষুধের প্যাকেটটা আমার হাতে দাও। আদিল অথয়ের হাত থেকে ছো মেরে ওষুধের প্যাকেটটা নিয়ে গেল। অথয় হা করে আদিলের দিকে তাকিয়ে আছে। বলে কি ছেলেটা, জীবনে কখনো দেখিনি ওকে, আর বলছে ও কিনা আমার স্বামী। চোখ টিপ টিপ করে আদিলের দিকে তাকালো অথয়। আদিল বলল, ছেলেগুলো চলে গেছে, আপনি এখন যেতে পারেন। আদিলের কথা শুনে অথয় পিছন ফিরে তাকালো। সবাই উল্টো দিকে পালাচ্ছে। অথয় বলল, ধন্যবাদ, আপনি যদি সময় মতো না আসতেন তাহলে হয়তো আজ আমার সব শেষ হয়ে যেত। আদিল বলল, বাসা কোথায় আপনার? অথয় বলল, এই তো 2 গলির পার হয়ে। আদিল বলল, চলুন আমি আপনাকে পৌঁছে আসি, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আদিল অথয়কে পৌঁছে দিয়ে চলে গেল। অথয় এখনো ঘরের মাঝে আছে। সত্যি আজকালকার যুগে এমন ছেলেও আছে। আদিল আজ এই রাস্তা দিয়ে শর্টকাটে ফিরছিল, তখনই দেখলো ছেলেগুলো মেয়েটাকে ফলো করছে, তাই বুদ্ধি করে এমন অভিনয় করলো। এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেছে। হাসপাতাল থেকে উষাকে বাড়িতে নিয়ে এসেছে। 72 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে এসেছিল। তবে উষার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তাতে কি, ওর 4 ভাইয়ের দোয়া যে আল্লাহ তাআলা কবুল করেছে, ওদের বোনকে ফিরে এনেছে, তাদের জন্য এটাই অনেক। এক মুহূর্তের জন্য বোনের আড়াল কেউ হচ্ছে না। কখন কি লাগবে সবাই খুশি হলো। জিবরান ভেঙে পড়েছে। উষা ওকে চিনতে পারছে না, সেটা সবচেয়ে বেশি আঘাত করছে ওকে। 24 ঘন্টা বোনকে দেখে রাখার জন্য নার্স ডক্টর তো আছেই, উষা কাউকেই চিনতে পারছে না। সবাইকে দেখে ভয় পাচ্ছে। ডক্টর বলেছে পেশেন্টকে কোনো রকম মানসিক চাপ দিয়ে তার আগের সবকিছু যেন না মনে করায়, তাতে তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
তাই কেউ পুরনো স্মৃতিগুলো মনে করাতে চায় না। প্রথম 2 দিন তো উষা কোনো কথাই বলেনি, এখন যাও কথা বলে, শুধু প্রশ্ন করে এটা কি ওটা কেন এখানে, আমার নাম কি, তোমরা কারা, ভাই কাদের বলে, তোমরা আমার এত খেয়াল রাখো কেন, আমি তো অনেক ছোট বাচ্চা তাই না, আমার আম্মু আব্বু কোথায়, তারা আমার সাথে দেখা করতে আসেনি কেন, ইত্যাদি ইত্যাদি। ওর প্রশ্ন শুনে যে কেউ পাগল হয়ে যাবে, কিন্তু 4 ভাই ধৈর্য সহকারে সব কথার উত্তর দেয়। কলেজের উল্টো দিকে কফি হাউসে উষা কারোর সাথে দেখা করতে যাচ্ছিল, একা একা ড্রাইভ করছে আর গুনগুন করে গান গাচ্ছে। ঠিক পেছন থেকে একটা বড় ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে খাদের দিকে ফেলে দেয়। তারপরের ঘটনা তো সবার জানা। এখন 4 ভাইয়ের প্রশ্ন হলো, তাদের বোনু কার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, সেই মানুষটাকে পেতে হন্যি হয়ে খোঁজ লাগিয়েছে তারা 4 ভাই। 2 দিন কেটে গেল। অনেক দিন পর একটা কাজে ঈশান বের হচ্ছে। আজকাল বোনের কারণে কোথাও বের হওয়া হয় না, অনেক জরুরি ছিল তাই না এসে পারলো না, বাইক নিয়ে বের হয়েছিল। কিন্তু এক বন্ধুর আর্জেন্ট বাসায় যেতে হবে বলে তার বাইকটা দিয়ে দিয়েছে। এখন বৃষ্টির মধ্যে সে পড়েছে বিপদে, ভেবেছিল ট্যাক্সি করে বাসায় ফিরে যাবে, কিন্তু এই ভর দুপুরে বৃষ্টির মধ্যে মানুষই নেই, সেখানে আবার ট্যাক্সি। এ তো রাতের বেলায় সূর্য দেখতে পাওয়ার মতো ব্যাপার হয়ে গেল। কিন্তু ওকে অবাক করে দিয়ে ওর সামনে একটা হলুদ চকচকে ট্যাক্সি এসে দাঁড়ালো। জানালা দিয়ে চিকনা চাকনা দেখতে একটা ছোকরা আমের আটির মতো মুখ বের করে জিজ্ঞেস করলো, কোন হানে যাবেন বস? ঈশান বলল, হাইওয়ে রোডের দিকে যাবেন। লোকটা বলল, হ্যাঁ বস, তবে আপনারা পিছনের আফার থেকে অনুমতি নিতে হইব, হ্যাঁ যদি পারমিশন দেয় তবেই আপনারা নিতে পারবো। ঈশানের রাগ উঠে গেল, এমনিতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে আছে, তার মধ্যে নাকি কোন মহারানীর থেকে পারমিশন নিতে হবে। 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি রাগী ও জেদি হলো ঈশান, সে কারো থেকে পারমিশন নেয় না, সবাইকে পারমিশন দেয়। সেই ঈশান এখন নাকি কোনো একটা মেয়ের থেকে পারমিশন নেবে, ভাবতেই তার মেজাজটা গরম হয়ে গেল। কিন্তু এখন কোনো উপায় নেই এছাড়া, তাই ঈশান পেছনের জানলা দিয়ে উকি দিতেই হা করে তাকিয়ে রইল। অপরূপ সুন্দরী একটা মেয়ে বসে আছে, পরনে জিন্স শার্ট, শার্টের উপর কোটিটা হালকা করে উঠিয়ে গিট দেওয়া, মাথায় জুটি, গলায় রুমাল পেঁচানো, চোখের সানগ্লাসটা মাথায় ওঠানো। জীবনে প্রথম কোনো মেয়েকে এসব ড্রেসে ভালো লাগলো। নোহা অনেকক্ষণ ধরে খেয়াল করলো একটা ছেলে তার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। নোহা বলল, এক্সকিউজ মি মিস্টার। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কিরকম অসভ্যতামি হচ্ছে। ও হ্যালো, চাক বাবা, কাকে কি বলছি? সে তো কোনো কথাই বলছে না, হা করে শুদ্ধ তাকিয়েই আছে। ও হ্যালো চুরি ঝাঁকিয়ে তারপর আবার বলল। ঈশান বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকে ডাকছেন? কিছুটা বিব্রত হয়ে বলল। নোহা বলল, আশ্চর্য, এই বৃষ্টির মধ্যে তো আপনাকে ছাড়া আর কাউকেই দেখতে পারছি না। ঈশান বলল, আমাকে কি একটু আপনার সাথে নিতে পারবেন? আসলে বৃষ্টিতে আমি আটকে গেছি, কোনো গাড়িও পাচ্ছি না। নোহা বলল, না বাবা, আপনাকে আমি নিতে পারবো না, আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না একটুও। মিষ্টি মধুর কথা বলে শেষে সর্বনাশ করে পালাবে। ঈশান কি এখন কাঁদবে নাকি হাসবে বুঝতে পারছে না, তবে মেজাজটা এখন 7 আসমানের চড়াই আছে, যে কোনো 2-1টা চর মেরে বসতে পারে। ঈশানের রাগ এখন নাকের ডগায় আছে, তবে তাকে রাগলে চলবে না। মেয়েটাওকে শেষ পর্যন্ত র্যাপিডদের সাথে তুলনা করলো, যে ঈশান মির্জার দিকে চোখ তুলে তাকাতেও ভয় পায় মানুষ, যে কিনা কোনো মেয়ের থেকে 10 হাত দূরে থাকে, সেখানে এই মেয়ে বলে কিনা ওর সর্বনাশ করবে। ঈশান বলল, দেখুন আপনি আমায় ভুল বুঝছেন, আমি সেরকম ছেলে নয়। নোহা বলল, সব ছেলেরাই এসব কথা বলে, পরে তাদের আসল রূপ ধরা পড়ে। ঈশান বলল, প্লিজ এমন করবেন না, এভাবেই বৃষ্টিতে ভিজেছি, আরো কিছুক্ষণ ভিজলে নির্ঘাত জ্বর এসে পড়বে, আপনি আমায় সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। নোহা একটু ভেবে তারপর রাজি হয়ে গেল। ঈশান ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে স্টার্ট দিতে বলল। ড্রাইভার সিটে থাকা সেই ছোকরা ও নোহা চোখে চোখে তাকিয়ে একটা ইশারা করলো, আর খুশি হলো সেটা ঈশানের চোখ আড়াল করলো না। কিছু সময় পর ট্যাক্সি একটা নির্জন জায়গায় থামালো। ঈশান অবাক হয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, এখানে থামালে কেন? নোহা ছোট একটা চাকু বের করে ঈশানার গলায় ধরলো আর বলল, যা আছে বের কর, বেশি কথা বলবি তো জানে মেরে দিব। ড্রাইভার ও নোহা দুজনে ছোটখাটো চোর ও ছিনতাইকারী বলা যায়। চিকনা চাকনা ওই ছোট্ট চোরটার নাম হলো রুস্তম আলী। নামের সাথে বড্ড বেমানান বডিটা, দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাওয়ার মতো বডি। আর তিনি তার এই শরীরের প্রশংসায় পঞ্চমুখী। তার শরীরে নাকি অনেক শক্তি, চাইলে সে দুজনকে মাথায় তুলে আছাড় মেরে ফেলে দিতে পারে। বড় বড় কুস্তিবিদকে সে একাই হারাতে পারে। একেবারে ডাহা মিথ্যা কথা যাকে বলে আর কি। রুস্তম আলী কাউকে মাথায় তুলবে তো দূরে থাক, কারো এক হাত ধরেও থাকতে পারে না। রুস্তমকে যে কেউ কাঁধে তুলে পানিতে ছুঁড়ে ফেলতে পারবে, এতটা চিকনা গঠনের মানুষ সে। মাঝে মাঝে চুরি করতে গিয়ে প্রচন্ড মার খায়। আজও যে ওদের কপালে কি আছে সেটা আল্লাহ ভালো জানে। নোহা বলল, কি রে, কি বললাম শুনতে পাসনি? যা আছে বের কর। ঈশান বলল, বের করছি। নোহা বলল, একদম চালাকি করবি না, তাহলে গলায় পেঁচিয়ে দিব। রুস্তম বলল, পার্টনার, শালাকে দিব নাকি 2-1 ঘা? তুই তো জানিস আমার কত শক্তি,
নোহা বলল, তুই চুপ কর, কত শক্তি আছে তোর সেটা আমার জানা আছে ভালো করেই। একটা মুরগি ধরে রাখতে পারিস না, আর তুই মারবি এমন জিরাফের মতো একটা ছেলেটাকে। যা ভাগ এখান থেকে, যা করার আমি একাই করব। আগের বার তোর জন্য কি ক্যালাইনটাই খেয়েছিলাম সেটা কি আমি ভুলে গেছি? একটুর জন্য জীবন নিয়ে ফিরে এসেছি। ঈশানের দিকে তাকিয়ে আবার বলল, কিরে বের করছিস না কেন? ঈশান পিছন থেকে গান বের করে হাঁটুর উপর রাখলো। গান দেখে নোহা ও রুস্তম আলীর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। নোহা বলল, সরি বস, ভুল হয়ে গেছে, আর কখনো এমন কাজ করব না। ভয়ে ভয়ে বলল। ঈশান বলল, কি জানি বলছিলি? গান দিয়ে কপালে স্লাইড করতে করতে কথাগুলো বলল ঈশান। নোহা বলল, আমি কিছু বলি নাই তো, ওই রুস্তমটা ওইটাই সবকিছু বলেছে। আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গেছে আমার বস, আমরা মানুষ চিনতে ভুল করেছি। এই যে আমি আপনার পা ধরছি, মাফ করে দেন। রুস্তম বলল, হ্যাঁ বস, আমরা ভুল করে ফেলছি, আমাদের জীবনটা ভিক্ষা দেন, আমাদেরকে ছাইরা দেন, এবারের মতো ছাইরা দেন। ঈশান মনে মনে হাসছে, কিন্তু সেটা ওদেরকে বুঝতে দিচ্ছে না। বুঝতে দিলে যদি উল্টাপাল্টা কিছু করে বসে, কে জানে কোন ঘ্যাঙের লোকও তো হতে পারে এরা। মিস্টার মির্জাদের তো আর শত্রুর অভাব নেই। নোহা ঈশানের পা জড়িয়ে ধরলো। ঈশানের ব্যাপারটা খারাপ লাগলেও মুখে রাগী ভাব নিয়ে বলল, তোদের দুজনকে এখানে শুট করে তারপর যাব, কেউ জানবেও না কে করেছে। নোহা বলল, সরি বস, প্লিজ এমন করেন না, মাফ করে দেন। ঈশান বলল, মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। রুস্তম বলল, কি শর্ত বস? ঈশান বলল, তোরা এই লাইনে কেন এসেছিস তা আমাকে বলতে হবে, তাহলে তোরা মাফ, নয়তো এখানেই শুট করে দিব। নোহা বলল, সবাই তো এমন সময় বাজে সুযোগ নিতে চায়, আর আপনি আমাদের অতীত জানতে চাইছেন? সত্যি আপনি অন্য 10 জনের মতো না। রুস্তম বলল, অন্য কেউ হইলে হয়তো আমাদেরকে পুলিশে দিত, আর আপনি আমাদের অতীত জানতে চাইতেছেন। ঈশান বলল, এত বনিতা না করে আমাকে বল, কেন এসব করছিস তোরা? পরের দিন সকালে ভোরের আকাশটা ভীষণ ভালো লাগলো জিবরানের কাছে, কিন্তু ব্যস্ততার কারণে দেখা হয় না। কয়েকদিন ধরে মনটা ভালো নেই। উষার ব্যাপারটাই খুব বেশি আপসেট সে। ছাদে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে, আর পুরনো দিনের স্মৃতিগুলো মনে করছে। বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডুব দিল 3 মাস আগে, যেদিন জিবরান উষাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। 2 মাস আগে উষা কখন থেকে কফি হাউসে বসে আছে, জিবরান আসতে বলেছে তাই। আসতে বলে এখন নিজেরই খবর নেই। উষা বলল, আচ্ছা, এই মানুষটার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই? 33 মিনিট ধরে বসে আছি, আর মহাশয়ের কোনো খবর নেই। কাজ একটাও ঠিক মতো করতে পারে না, বিরক্ত লাগছে আমার। ভাইয়ারা যদি আসতে না বলতো, তাহলে এই মানুষটার সাথে আমি দেখা করতে আসতামই না, যার কিনা সময়ের ব্যাপারে কোনো হুঁশ নেই। বিড়বিড় করে বলল কথাগুলো। জিবরান পিছন থেকে বলল, কি বিড়বিড় করছেন রাজকুমারী? পিছন থেকে একটু জোরে কথাটা বলল জিবরান। উষা পিছনে ঘুরে মুখটা বাঁকিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ আমাকে জোরে তলব করছেন কেন ভাইয়া? জিবরান বলল, এই কে ভাইয়া তোমার? আমাকে একদম ভাইয়া বলে ডাকবে না, আমি তোমার ভাইয়া নই। রেগে বলল কথাটা। উষা বলল মিটি মিটি হেসে, কেন ভাইয়া? জিবরান বলল, আমার বোন আছে, অন্য কাউকে বোন বানানোর কোনো দরকার নেই। বউ নেই, তাই এখন বউ বানানোর চেষ্টায় আছি। রেগে ফুঁসতে ফুঁসতে বলল। উষা বলল, ও সরি ভাইয়া। উষার মুখে ভাইয়া ডাক শুনে জিবরান লুচির মতো ফুঁসছে। সেটা বুঝতে পেরে উষা মনে মনে ভীষণ খুশি হচ্ছে। আরো ওকে রাগানোর জন্য 1 লাইন অনেকবার ভাইয়া বলে ডেকেছে। উষা জানে জিবরান ওকে পছন্দ করে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। উষা বলল, তা ভাইয়া কি খাবেন? ভাইয়া কোল্ড কফি অর্ডার করব নাকি চকলেট কফি? ভাইয়া আপনার বাসায় সবাই কেমন আছে? ভাইয়া লাচ্ছি খাবেন? এখানকার লাচ্ছি কিন্তু অনেক মজাদার ভাইয়া। জিবরান রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। কথায় কথায় ভাইয়া বলছে, মানা করায় আরো বেশি বিপদে পড়ল সে। তখন তো শুধু একবার ভাইয়া বলেছিল, আর এখন তো প্রতি লাইনে লাইনে ভাইয়া ডাকটা শুনে কত রাগ উঠছে তা বলে বোঝাতে পারবে না। জিবরান বলল, এই মেয়ে কি বুঝতে পারে না? ওর মুখ থেকে ভাইয়া ডাকটা শুনলে যে আমার বুকের বাঁ পাশটা যে পড়ে যায়, আর বারবার ভাইয়া ভাইয়া বলে ডাকে। আমার মাথা গরম করে দিল। ও কি সত্যি বুঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করে? আজকে ভেবেছিলাম ওকে প্রপোজ করব, ধুর, মোটটাই খারাপ হয়ে গেল। মনে মনে কথাগুলো বলল। উষা বলল, কি ভাবছেন ভাইয়া? জিবরান বলল, কে ভাইয়া? কিসের ভাইয়া? তোমার কি ভাইয়ের অকাল পড়েছে নাকি? 4-4টা ভাই থাকতে আমাকে ভাইয়া বলে ডাকো কেন? ভাইয়া বলে ডাকতে মুখে বাঁধে না? আমি তোমার ভাই কোন জন্মের ভাই লাগি? আরেকবার যদি ভাইয়া বলে ডাকো তাহলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। কপট রাগ দেখিয়ে কথাগুলো বলল।
উষা বলল সরি ভাইয়া। জিবরান বলল আবারও ভাইয়া। উষা কিছু বলল না। জিবরান রেগে টেবিলে একটা জোরে থাপ্পড় মারলো। উষা ভয়ে কেঁপে উঠলো। সামনে থাকা চেয়ারটাকে সজোরে একটা লাথি দিয়ে কফি হাউস থেকে বের হয়ে গেল। উষা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। উষা বলল আজ অনেক রাগানো হয়েছে মহাশয়কে। যতদিন পর্যন্ত নিজের মুখে স্বীকার না করবে তুমি আমাকে ভালোবাসো, ততদিন আমি নিজ থেকে ধরা দিচ্ছি না। তুমি ভেবেছো কি তোমার এই পাগলামিগুলো আমি বুঝি না? বুঝি, সবই বুঝি। ছোটবেলায় খেয়েছি সুজি, একটু হলেও বুঝি। তবে তোমার আগে আমি নিজেকে কখনোই ধরা দিব না। মুচকি এসে উষাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বড় বোন জিনিয়ার ডাকে ভাবনা থেকে ফিরে এলো জিবরান। জিনিয়ার হাতে 2টা কফির মগ। জিনিয়ার পড়াশোনা শেষ, গায়ের রং চাপা ফর্সা, চেহারার গঠনটা মায়াবী। কারোর জন্য অপেক্ষা করে আছে এখনো, যার কারণে বিয়েটা করা হয়নি। ছোট ভাই বিদেশে থাকলে প্রায় বিজনেস জিনিয়াকেই সামলাতে হয়। বয়স 27-এর কোঠায়। জিনিয়া বলল ভাই কি করছিস? জিবরান বলল কিছু না রে আপু। জিনিয়া বলল তুই কি উষাকে নিয়ে অনেক চিন্তায় আছিস? আমি বুঝতে পারছি। জিবরান বলল ভাগ তো এখান থেকে, আমার ভালো লাগছে না। জিনিয়া বলল আমি তো যাবই, তোকে যা বলতে এসেছিলাম। আমি আর আম্মু মির্জা বাড়ি যাব উষাকে দেখতে। হসপিটালে তো দেখতে যেতে পারিনি, আমার জ্বর ছিল আর আম্মু অসুস্থ ছিল, যার কারণে দেখতে যাওয়া হয়নি। এখন যদি দেখতে না যাই তাহলে ব্যাপারটা অন্যরকম দেখায়। জিবরান বলল আচ্ছা যা, মানা করছে কে? জিনিয়া বলল তুই যাবি? জিবরান বলল আমি কেন যাব? ওই বাড়িতে গেলে আমার ভালো লাগবে না। কার জন্য যাব আমি? যার জন্য যাব সেই তো আমাকে চিনতে পারে না। কাঁদো কাঁদো কণ্ঠে বলল। জিনিয়া বলল তুই কি কাঁদছিস ভাই? জিবরান অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল না, কাঁদবো কেন? জিনিয়া ভাইকে জড়িয়ে ধরলো। জিবরান এতক্ষণে নিজেকে সামলাতে পারলো, এখন আর সামলাতে পারলো না। বোনকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো। আজ চোখের বাধা মানছে না, সব পানি বোধহয় শেষ হয়ে যাবে। মির্জা কুঠির অর্ণব বোনের বেডের পাশে বসে ল্যাপটপে মগ্ন হয়ে আছে। সব ভাইদেরকে জোর করে পাঠিয়ে দিয়েছে নিজে একা বোনকে পাহারা দিবে বলে। আজকাল অফিসের ভেজালগুলো অরূপ সামলায়। অরূপ থাকায় অর্ণব স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। অরূপের মতো এমন ছেলে পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার, চোখ বুজে বিশ্বাস করা যায়। ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ কমপ্লিট করছে। পাশের বেডে উষা গুটিসুটি মেরে বসে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। ঘুমন্ত মুখটা অনেক মায়াবী লাগছে। হাত পায়ে ব্যান্ডেজ করা, মুখটা শুকনো, চোখের নিচে কালি পড়েছে। আগের উষার সাথে এখনকার উষার চেহারার আকাশ পাতাল পার্থক্য। অর্ণব উঠে বোনের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর চুলে হাত বুলিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে দিল। এক সার্ভেন্টকে ডাক দিয়ে কফি চাইলো। তারপর আবার সোফায় বসে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর কফি হাতে কেউ রুমে ঢুকলো আর বলল কফি। অর্ণব ল্যাপটপের থেকে মুখ না সরিয়েই তারপর হাত দিয়ে মগটা নিল। ল্যাপটপে কাজ করতে করতে কফিতে মুখ দিয়ে চুমুক দিল। অর্ণব বলল থ্যাঙ্কস। মগে আবারও চুমুক দিয়ে মুখটা বাঁকিয়ে চোখ দুটো এদিক সেদিক করে কি একটা ভাবলো। আজ কফির স্বাদটা অন্যরকম লাগছে, খুব পরিচিত লাগছে স্বাদটা, অনেক পরিচিত, অনেক চিরচেনা। অর্ণব বলল কফি কে বানিয়েছে আজ? স্বাদটা অনেক পরিচিত, মনে হচ্ছে আমার অনেক প্রিয় মানুষের হাতের তৈরি। ওপাশ থেকে বলল কার হাতের বানানো মনে হচ্ছে? অর্ণব মুখ তুলে তাকিয়ে অবাক হয়ে রইল। এতদিন পর ভালোবাসার মানুষটার সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারেনি। মুখটা এখনো হা করেই আছে। ওর মনে হচ্ছে স্বপ্ন দেখছে নয়তো কল্পনা। ওই পাশ থেকে বলল এভাবে হা করে কি দেখছো? অর্ণব বলল তুমি এইখানে কি করো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইদের চোখের মনি গল্পের 2 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, এই ভিডিওর টার্গেট হলো এই ভিডিওতে যদি তোমরা একদিনে 200 কমেন্ট আর 1000 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। আর পরবর্তী পর্বটা আরো বড় করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।